আজকের ক্লাসে আমরা সফটওয়্যারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটি অনেকটা বড় হয়ে যাবে বলে আমরা পরবর্তী ক্লাসে সফটওয়্যারের সুবিধা এবং অসুবিধাগুলি কি সেগুলি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা সফটওয়্যার নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আগের ক্লাসটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আগের ভিডিওটি না দেখলে আজকের ক্লাসটি বুঝতে একটু অসুবিধা হবে। যাই হোক, আগের ক্লাসে আমরা সফটওয়্যারের শ্রেণীবিভাগটি দেখেছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি এবং আজকে আমরা এই শ্রেণীবিভাগ নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আসছি সিস্টেম সফটওয়্যার নিয়ে। সিস্টেম সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি হার্ডওয়্যার এবং ব্যবহারকারী অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, যা অন্যান্য সফটওয়্যারকে কম্পিউটারে রিসোর্স চালানো এবং পরিচালনা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, যেমন অপারেটিং সিস্টেম এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এই সিস্টেম সফটওয়্যারের মূল কাজগুলি আমরা দেখব। সিস্টেম সফটওয়্যারের মূল কাজ হলো সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারের মৌলিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, যেমন প্রসেসর, মেমোরি, স্টোরেজ এবং ইনপুট আউটপুট ডিভাইস ইত্যাদি। রিসোর্স অ্যালোকেশন, এটি মেমোরি, সিপিইউ, সময় এবং স্টোরেজ স্পেসের মতো কম্পিউটার রিসোর্স বরাদ্দ এবং পরিচালনা করে, যাতে মাল্টিপল অ্যাপ্লিকেশন দক্ষতার সাথে চলতে পারে তা নিশ্চিত করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য প্ল্যাটফর্ম, সিস্টেম সফটওয়্যার অন্যান্য সফটওয়্যার যেমন অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এটি অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের মধ্যে মিথস্ক্রিয়া পরিচালনা করে। ব্যবহারকারীর ইন্টারফেস, এটি এমন ইন্টারফেস প্রদান করে যার মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করে, যেমন ডেস্কটপ পরিবেশ বা কমান্ড লাইন ইন্টারফেস। এই সিস্টেম সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অপারেটিং সিস্টেম এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসর। আমরা অপারেটিং সিস্টেম নিয়ে পূর্ববর্তী একটি ক্লাসে বিশদ আলোচনা করেছি, তাই আজকের ক্লাসে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব না। আপনারা যদি অপারেটিং সিস্টেম নিয়ে যে ডিটেলসে আলোচনা করা হয়েছে ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা এবার ল্যাঙ্গুয়েজ প্রসেসর নিয়ে আলোচনা করব। যে ভাষায় আমরা প্রোগ্রাম লিখি তা কম্পিউটার বোঝে না। কম্পিউটার একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, যা বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা তৈরি। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বা ভাষায় প্রোগ্রাম লিখলে তা খুবই জটিল হয়। আমরা সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি, যা সকলের বোঝার জন্য সুবিধা হয়, কিন্তু কম্পিউটার এই ভাষা বুঝতে পারে না। তাই এই ভাষাগুলিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য কতকগুলি প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয়, যা কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে। তাকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলে। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরের বেশ কয়েকটি ভাগ আছে বা বেশ কয়েকটি ভাগের মাধ্যমেই ল্যাঙ্গুয়েজ প্রসেসর কাজ করে থাকে, যেমন এডিটর, ট্রান্সলেটর, লিঙ্কার, লোডার, ডিবাগার, লোকেটার প্রভৃতি। এবার আমরা এডিটর কি সেটি নিয়ে আলোচনা করব। একটি টেক্সট এডিটর প্রোগ্রামারদের সোর্স কোড লিখতে এবং পরিবর্তন করতে সাহায্য করে। এটি কোড তৈরি করতে সহায়তা করার জন্য সিনট্যাক্স হাইলাইটিং, স্বয়ংক্রিয় সমাপ্তি এবং কোড ফরম্যাটিং এর মতো মৌলিক কার্য প্রদান করে। এবার আসছি ট্রান্সলেটর। ট্রান্সলেটর হলো এমন একটি প্রোগ্রাম যা এক ভাষায় লেখা কোডকে অন্য ভাষায় রূপান্তরিত করে। আমরা নিশ্চয়ই জানি ট্রান্সলেটর মানেই হচ্ছে ভাষার রূপান্তর করা। সাধারণত একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন কোডে রূপান্তরিত করে, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এই ট্রান্সলেটরকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। প্রথমে আমরা অ্যাসেম্বলার কি সেটি দেখে নেব। অ্যাসেম্বলি ভাষা হলো একটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা যেটি মেশিন কোডে অনুবাদ করে। অ্যাসেম্বলির ভাষা হলো মেশিন কোডের একটি প্রতীকী উপস্থাপনা যা নির্দেশাবলী এবং মেমোরি অবস্থানের জন্য স্থিতিবিদ্যা ব্যবহার করে। অ্যাসেম্বলার এই স্থিতিবিদ্যাগুলিকে তাদের বাইনারি সমতুল্যে রূপান্তরিত করে, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। 2 হলো কম্পাইলার। এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, যেমন সি, C++, জাভা, পাইথন প্রভৃতি। এই রকম ভাষাগুলিকে মেশিন কোডে অনুবাদ করে। কম্পাইলাররা একবারে সম্পূর্ণ সোর্স কোড বিশ্লেষণ করে, অপটিমাইজেশন এবং ত্রুটি পরীক্ষা করে। ফলাফল হলো একটি স্বতন্ত্র এক্সিকিউটেবল ফাইল যা সরাসরি টার্গেট মেশিনে চালানো যেতে পারে। 3 নম্বর হলো ইন্টারপ্রেটার। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাগুলি লাইন বাই লাইন অনুবাদ করে এবং সম্পাদন করে।
একটি পৃথক এক্সিকিউটেবল ফাইল তৈরি করার পরিবর্তে ইন্টারপ্রিটার সোর্স কোড পড়ে এবং প্রতিটি লাইনকে মেশিন কোডে অনুবাদ করে এবং তাৎক্ষণিকভাবে এটি কার্যকর করে। এবার আমরা লিঙ্কার কি সেটি দেখে নেব। লিঙ্কার হলো একাধিক অবজেক্ট ফাইল এবং লাইব্রেরিগুলিকে একটি একক এক্সিকিউটেবল ফাইলে একত্রিত করে। কোডের বিভিন্ন অংশের মধ্যে রেফারেন্স সমাধান করে, নিশ্চিত করে যে সমস্ত ফাংশন, কল এবং ডেটা অ্যাক্সেস সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা। উদাহরণস্বরূপ, যদি আপনার প্রোগ্রামটি একটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করে, তাহলে লিঙ্কারটি আপনার কোডকে সংকলিত লাইব্রেরি কোডের সাথে একত্রিত করবে। এরপর আমরা লোডার কি সেটি দেখব। লোডার হলো এক্সিকিউটেবল ফাইলটি কম্পিউটারের মেমোরিতে লোড করে, প্রোগ্রাম এবং ডেটার জন্য মেমোরি স্পেস তৈরি করে, প্রোগ্রামের এক্সিকিউশন এনভায়রনমেন্ট শুরু করে, প্রথমে নির্দেশের নিয়ন্ত্রণ স্থানান্তর করে এবং প্রোগ্রামের সম্পাদন শুরু করে। এরপর আমরা ডিবাগার কি সেটি দেখব। ডিবাগার হলো কোডের মধ্যে কোনো ত্রুটি বা বাগ খুঁজে বের করার জন্য এবং ঠিক করার জন্য এই ডিবাগার সাহায্য করে। প্রোগ্রামারদের কোডটি পরীক্ষা করতে ভেরিয়েবল পরীক্ষা করতে হয় এবং প্রোগ্রামটি অপ্রত্যাশিত আচরণ থেকে কোথাও বিচ্যুত হলে তা শনাক্ত করতে সাহায্য করে। এরপর হলো লোকেটার। লোকেটার আবার দু ধরনের হয়। সোর্স কোড লোকেটার, যেটি একটি ডিবাগার বৈশিষ্ট্য যা কম্পাইল করা কোডে কোনো ত্রুটি বা ব্রেক পয়েন্টের সম্মুখীন হলে সংশ্লিষ্ট সোর্স কোড লাইনে যেতে পারে। আরেকটি হলো মেমোরি লোকেটার। মেমোরিতে থাকা কোনো চলক বা ডেটা স্ট্রাকচারের ভৌত ঠিকানা বা অবস্থান খুঁজে পেতে ব্যবহৃত হয় এই মেমোরি লোকেটার। এবার আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি সেটি দেখব। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি হার্ডওয়্যারের সাথে সংস্থান পরিচালনা করে এবং সিস্টেম সফটওয়্যার থেকে আলাদা। আমরা জানি সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে একত্রিত হয়ে ব্যবহারকারীর কাছে একটি ইন্টারফেস প্রদান করে, কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে না, সেটি কিন্তু সিস্টেম সফটওয়্যারের উপরও নির্ভর করে। এই ধরনের সফটওয়্যার উৎপাদনশীলতা এবং যোগাযোগ থেকে শুরু করে বিনোদন এবং শিক্ষা পর্যন্ত হতে পারে। মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজারদের নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সহায়তা করে, সেটি কোনো লেখালেখি বা ইন্টারনেট ব্রাউজার বা গেম খেলা সে যাই হোক না কেন। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটিকেই কিন্তু আমরা বর্তমানে অ্যাপস বলে জানি। এবার আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ব্যবহারকারীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট ধরনের কাজ বা সম্পর্কিত কাজের সেট পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। যদিও ব্যবহারকারীদের জন্য অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও কম্পিউটার এগুলি ছাড়াও কাজ করতে পারে। অর্থাৎ আপনি কোনো অ্যাপ কম্পিউটারে না করে মোবাইলেও সেই অ্যাপটিকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করার জন্য সিস্টেম সফটওয়্যারের উপর নির্ভর করে, কিন্তু কম্পিউটার মূল কার্যক্রম পরিচালনার সাথে সরাসরি জড়িত না। মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন সরঞ্জাম সরবরাহ করে যা ব্যবহারকারীদের তাদের কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে উৎপাদনশীল, সৃজনশীল এবং বিনোদনমূলক হতে সক্ষম করে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ব্যবহারের ওপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো জেনারেল পারপাস, আরেকটি হলো স্পেসিফিক পারপাস। জেনারেল পারপাসের জন্য ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন প্রভৃতি ব্যবহার করা হয় এবং স্পেসিফিক পারপাসের মধ্যে HR ম্যানেজমেন্ট, পেরোল সিস্টেম, অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রভৃতি ধরা হয়। এবার আমরা লাস্ট দেখে নেব ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার, যা সিস্টেম ইউটিলিটি নামেও পরিচিত, এই ইউটিলিটি সফটওয়্যার হলো এমন এক প্রোগ্রাম যা একটি কম্পিউটার সিস্টেম পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং অপটিমাইজ করতে সাহায্য করে। এগুলি কম্পিউটারের অবকাঠামোকে সমর্থন করার জন্য এবং এর সামগ্রিক কার্যকারিতা উন্নত করার জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে, কিন্তু ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশন কাজের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। এই ইউটিলিটি সফটওয়্যারে ফাইল ম্যানেজমেন্ট, ভাইরাস ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ প্রভৃতি ধরনের কাজ করা হয়ে থাকে। তো এই ছিল সফটওয়্যারের শ্রেণীবিভাগ এবং তার সমস্ত অপশানগুলির ডিটেলসে আলোচনা। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কোয়ারিজ থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।